ভারত যে কী জিনিস আমার মনে হয় যে সাধারণ মানুষ এখনও পুরোপুরি না বুঝলেও বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে শিল্প ইন্ডাস্ট্রি আছে চালায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেকের, তো তারা মনে হয় যে এখন বুঝতে চলেছে যে ভারত আসলে কী জিনিস। কথাটা কেন বললাম যে এইখানে এই যে খবর বেরিয়েছে ইউরোপে ইউরোপে বাজার হারানোর আশঙ্কায় বাংলাদেশি পোশাক শিল্প। তো হঠাৎ এমন কী হলো যে ইউরোপে যেখানে নাকি বাংলাদেশ বিপুল পরিমাণে পণ্য বিশেষ করে যে গার্মেন্টস পণ্য রপ্তানি করতো, তো এই বাজারটা হঠাৎ বাংলাদেশ কেন হারাতে যাচ্ছে, এই শঙ্কা কেন তাদের মনে? সবাই খুব ভালো করে জানেন যে সম্প্রতি অনেকগুলো ঘটনা এই গোটা পৃথিবীব্যাপী ঘটে গেছে। এখন তো গোটা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা, এবং আমরা আমাদের জীবনে এত টালমাটাল পরিস্থিতি অন্তত জিওপলিটিক্যাল সেক্টরে আমরা কখনো দেখি নাই, বাট এখন সেটা কিন্তু ঘটছে। সমস্ত জায়গায় কেমন জানি অশান্তি, অরাজকতা, অস্থিরতা, এবং কখন কি হবে কেউ বলতে পারে না। আজ যা হচ্ছে আগামীকাল যে কি হবে এইটা বলা কিন্তু অত্যন্ত কঠিন, একটা কঠোর ব্যাপার। তো ঘটনা যেটা ঘটছে তারই ফলশ্রুতিতে আমরা হঠাৎ করে দেখলাম যে ভারত এই পশ্চিম ইউরোপীয় দেশসমূহের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, যেটাকে বলা হয় যে মুক্ত বাণিজ্য চুক্তি। তো মুক্ত বাণিজ্য চুক্তি কি? মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে যে এই ইউরোপীয় ইউনিয়নে এখন ভারত অনেকগুলো পণ্য, যতটা আমি স্মরণ করতে পারি 97টা মনে হয়, 97টা পণ্য বা ইউরোপীয় ইউনিয়নে ভারত রপ্তানি করবে একেবারে কমপ্লিটলি বিনা শুল্কে। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পণ্য হলো এই গার্মেন্টস পণ্য, অর্থাৎ পোশাক পণ্য আর কি, পোশাক শিল্পের পণ্য। তো তাই যদি হয় তাহলে এখানে এই যে বাংলাদেশের তো শঙ্কিত হওয়ার বিশাল কারণ রয়ে গেছে, তাই না? কারণ বাংলাদেশের একটা বড় অংশ এই তৈরি পোশাক তারাও তো ওই যে ইউরোপীয় ইউনিয়নের দেশে রপ্তানি করে, হয়তো তারাও শুল্কমুক্ত সুবিধা পায়, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। বাংলাদেশও যে একেবারে শুল্কযুক্ত হয়ে পোশাক ইউরোপীয় ইউনিয়নে ঢোকে তা না, তারাও লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে ওই সুযোগ সুবিধাগুলো পাইতো, বা এখনও হয়তো কয়েক বছর পাবে, হয়তো 27 সাল পর্যন্ত মনে হয় যে পাবে। ভালো কথা। তো শুল্ক মুক্ত সুবিধা যদি বাংলাদেশ পায়, আবার একই সাথে যদি ভারতও পায়, তাহলে তো প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাজার হারাবে, এই আশঙ্কায় আছে কেন? এবং এখানেই তো জটিলতা, এবং এখানেই আসল খেলা। বাংলাদেশের সাধারণ মানুষ আদৌ জানেই না যে বাংলাদেশের এই যে তৈরি পোশাক শিল্প, এইটা প্রায় মোর দ্যান 90% ভারতের উপরে নির্ভর করে। কেন? কারণ ভারত থেকেই বাংলাদেশ ওই যে তুলা, সুতা, তারপরে রং ইত্যাদি জিনিস সব কিন্তু মোর দ্যান 90% ভারত থেকেই আনে। এবং একদিন না 2 দিন আগে তো একটা খবর দেখলাম, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে অলরেডি $270 কোটি অর্থাৎ প্রায় $3 বিলিয়ন সমমানের তুলা, তারপরে সুতা এবং রং টং ইত্যাদি এই গার্মেন্টস শিল্পের যে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল, এটা কিন্তু ভারত থেকে আমদানি করছে। চিন্তা করে দেখেন যে অলমোস্ট প্রায় $3 বিলিয়ন এই পণ্যগুলো কিন্তু আমদানি করছে। কেন? এগুলো কি বাংলাদেশের জন্য নাকি? না, এগুলো তো গার্মেন্টস যে শিল্পগুলো আছে সেখানে পোশাক তৈরি হবে, তারপরে এই ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করবে, এবং এছাড়াও আমেরিকা, কানাডার বাজার, অস্ট্রেলিয়া এবং জাপান ইত্যাদি দেশেও রপ্তানি করবে। ভালো কথা। তাহলে এখন ধরেন যে আমেরিকার বাজার এখনও অটুট আছে, আর দেখলাম যে বাংলাদেশ কয়েকদিন আগে জাপানের সাথে এই ধরনের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে এই গার্মেন্টস পণ্যের ব্যাপারে। তাহলে জাপানের বাজার আছে আর ওদিকে আমেরিকার বাজারও আছে, ভালো কথা। কিন্তু এই দুইটা মিলে যতটুক তারা পণ্য রপ্তানি করতো তার থেকে অনেক বেশি পণ্য রপ্তানি করতো কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই 27টা দেশে। যেমন এখানে এই যে জার্মানি আছে, ফ্রান্স আছে, তারপরে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তারপরে স্পেন, পর্তুগাল, এরকম আরও অনেক দেশগুলোর আছে না, সেখানে তো বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করতো।
এখন আমি যদি ধরেও নেই যে এই পণ্য টোটাল গার্মেন্টস পণ্যের মনে করেন যে 25 থেকে 30%, তাহলেও সেটা বিশাল একটা ব্যাপার। বাংলাদেশ প্রতি বছর প্রায় 45 থেকে 50 বিলিয়ন ডলারের পণ্য কিন্তু এই সমস্ত দেশে এই টোটাল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। তো তার যদি 30% বন্ধ হয়ে যায় তো এটাও তো বিশাল একটা ব্যাপার, তাই না? তার মানে প্রায় কত 15 বিলিয়ন ডলারের পণ্যর মার খাবে, অন্তত 10 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্যের এখানে মার খাবে। এবং এখানে কোনোভাবেই বাংলাদেশ আর তার পণ্য এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাঠাতে পারবে না। কেন? কারণ বাংলাদেশকে তো ভারত থেকে কাঁচামাল আমদানি করে তারপরে সেইগুলো প্রসেস করে তারপরে ওই রপ্তানি করতে হবে। আর ভারত কী করবে? নিজেদের কাঁচামাল তো রেডিই আছে, তাই না? নিজেদের কাঁচামাল তো রেডিই আছে, তারা তো আর আমদানি করা লাগবে না। তাহলে পণ্য উৎপাদন অর্থাৎ গার্মেন্টস পণ্য উৎপাদন খরচ কাদের কম পড়বে? ভারতের কম পড়বে। তো এখানে তো ডিরেক্টলি বাংলাদেশের থেকে ভারতের পণ্য সস্তা হবে। তো ব্যবসায় তো ভাই এখানে তো কোনো মায়া মমতা মহব্বত এগুলো কিছু নাই, যে সস্তা পাবে সেই কিনবে, কোয়ালিটি যদি একই থাকে, তাই তো। এছাড়াও এখন এই যে বাংলাদেশ কিন্তু কিছুকাল আগেও ওই যে ভারতের বিভিন্ন বন্দর টন্দর ব্যবহার করে তাদের পৃথিবীর বিভিন্ন দেশের ডেস্টিনেশনে তাদের পণ্য পাঠাতে পারতো, তো ভারত এগুলো তো বন্ধ করে দিয়েছে, তাই না? তো এখন তো বাংলাদেশকে আরও নানা কায়দায় নানাভাবে অনেক খরচ করে তাদেরকে পণ্য পাঠাতে হয়। তাহলে এখানেও তো মার খাবে, এখানেও তো মার খাবে। তো এই যে বাংলাদেশ এই গত প্রায় 1.5 বছর ধরে ভারতের বিরুদ্ধে কত উস্কানিমূলক কথাবার্তা বলেছে, 7 সিস্টার্স খেয়ে দিবে, চিকেন স্নেক দখল করবে, কত কথাবার্তা বলছে। 50 লক্ষ মানুষ প্রশিক্ষিত আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই হুমকি দিয়ে, তাই না? আমরা তো দেখেছি ভারত কিন্তু টুটা শব্দ করে না, চিন্তা করেছে যে সুসো মেরে হাতে গন্ধ করার কি দরকার আছে, সময় হলেই পাল্টা জবাব দিবে, এবং এই জন্য অপেক্ষা করছিল আর তলে তলে কাজ করে যাচ্ছিল। তো এখন তো ওই কাজ তো একটা করে ফেলছে, যে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি অলরেডি করে ফেলছে। তো আগামী 6 মাসের মধ্যেই আমরা নিশ্চিত দেখতে পারবো এর নেতিবাচক ফলাফল। বাংলাদেশে এমনিতেই 300-র উপরে এই গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং বাকিগুলো আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ফলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা চাপ পড়বে, তাই না? কারণ প্রায় 15 বিলিয়ন ডলার যদি বাংলাদেশের ইনকাম বন্ধ হয়ে যায় তো এটা তো বিশাল একটা চাপ। অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হয়, যে ইলেকশন হবে আর কি, তাতে যারা ক্ষমতা আসবে তারা বুঝতে পারছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে কোন পজিশনে রেখে চলে গেল। বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে ভারত কিন্তু এতদিন এই কাজগুলো করতো না। এই যে এখন এই বাংলাদেশের এই যে গার্মেন্টস সেক্টরকে লক্ষ্য করে তারা কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিত না, বরং আরও বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যাতে আরও উন্নত হয় এই জন্য ভারত নিজেই তাদের বন্দর টন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছিল। কেন? সেই গায়না তখন ক্ষমতায় ছিল। ভারত চাইতো না যে বাংলাদেশ গরিব হয়ে যাক, ফকির হয়ে যাক, মিসকিন হয়ে যাক, এবং তাতে করে ব্যাপকভাবে মৌলবাদ সন্ত্রাসবাদ এখানে তৈরি হোক, এবং তারপর তারা গিয়ে সীমান্ত টপকে ভারতের ভিতরে ঝামেলা তৈরি করুক, অথবা ভারত ওই যে 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লোকজনদেরকে সাহায্য সহযোগিতা দিক, এইগুলো যাতে না করে। ওই জন্যই কিন্তু ভারত এই বাংলাদেশের এই সেক্টরটাকে টার্গেট করতো না। বাট এখন তো আমরা দেখেছি যে অলরেডি সীমা ছাড়ানো হয়ে গেছে, তাই না? অলরেডি সীমা তো অতিক্রম করেছে, এবং এরপর যেবার যারাই ক্ষমতা আসুক তারা যে ভারতের আস্থাভাজন হবে তা মনে করার কোনো কারণ নেই। আর এখন ভারতের আমার মনে হয় যে কৌশলটা হলো যে ঠিক আছে, বাংলাদেশ তুমি যত ইচ্ছে খুশি সন্ত্রাসী উৎপাদন করো, কোনো সমস্যা নেই, আমরা চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দিলাম, এবং কেউ যখন এই কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে সরাসরি গুলিয়ে দিবে। আগের মতো অত আর মায়া দয়া দেখাবে না, এমনিও দেখাতো না, এখন থেকে তো একেবারেই দেখাবে না। আর মাঝে মাঝে সার্জিক্যাল স্ট্রাইকের পথ তো খোলাই আছে। আমার কেন জানি মনে হয় যে ভারত আর বাংলাদেশকে কখনো কোনো ব্যাপারে ছাড় দিবে আমার মনে হয় না, একেবারে কোনো ব্যাপারেই ছাড় দিবে মনে হয় না। কারণ এই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল গত 15.5 বছর, তাই না, ভারতের সাথে তার ভালো সম্পর্ক থাকলেও এবং বাংলাদেশকে এই গার্মেন্টস সেক্টরে সুযোগ দেওয়া সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু উপরে উপরে ভারতের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখিয়েছে,
কিন্তু ভিতরে ভিতরে কী করছে, উনি নিজেই তো এই মৌলবাদকে লালন পালন করছেন, তাই না? এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থাৎ উনি উপরে উপরে ভারতকে বলেছে না 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 আমরা জঙ্গিবাদ মোকাবেলা করছি, অমুক করছি সমুক করছি, অথচ আবার উনি নিজেই শত শত মডেল মসজিদ তৈরি করছেন। তারপরে বিরোধী রাজনৈতিক দলদের রাজনীতি করতে না দিয়ে উনি হুজুরদের মানে মৌলবাদী যে শক্তির মুখপাত্র তাদেরকে লেলিয়ে দিয়েছেন গোটা বাংলাদেশে, ব্যাপকভাবে ওয়াজ নসিহত করে বাংলাদেশের মানুষ যাতে আরও বেশি মৌলবাদী হয়। এই কাজটা তো শেখ হাসিনা করছেন, এটা তো আমাদের চোখের সামনেই ঘটছে, আমরা তো দেখছি, মিথ্যা না। আজকে শেখ হাসিনা যে জীবন ভয়ে উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, কাদের ভয়ে? এই মৌলবাদী গ্রুপের ভয়ে তো, তাই না? তো মৌলবাদী গ্রুপকে আস্কারা দিয়ে পুষেছে কে? এই শেখ হাসিনা, তাই না? আমি জানি না এখন উনি এটা উপলব্ধি করতে পারছেন কি না, কিন্তু এই কাজটা করে উনি নিজের পতন নিজেই ত্বরান্বিত করেছেন। এটা অনেকটা ওই ব্ল্যাক হোলের মতো। ব্ল্যাক হোল এমন একটা জিনিস যে নিজেই নিজের ওপরে পতিত হয়ে চুপসে যায়, তাই না? অর্থাৎ সব কিছুকে আকর্ষণ করে নিজেই নিজের উপর চুপসে যায়, ব্ল্যাক হোলের কিসিম। তো যাই হোক, ভারত অন্তত বুঝতে পারছে যে বাংলাদেশের লোক ওরা বাই ডিফল্ট ভারতকে ঘৃণা করে, ভারতের মানুষকে ঘৃণা করে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি কোনো সমর্থন অথবা পক্ষপাত এগুলো দেখিয়ে ভারতের যে আখেরে কোনো সুবিধা হবে না, অন্তত শেখ হাসিনাকে 15 বছর সমর্থন দিয়ে তারা এখন মনে হয় যে হাড়ে হাড়ে টের পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে জীবন দর্শন, ধর্মীয় দর্শন, এগুলো যতদিন পরিবর্তিত না হবে ততদিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উপরে উপরে যাই থাক, অন্তত ভিতরে ভিতরে ভারত সতর্ক থাকবে এবং সেই হেতু আত্মরক্ষার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে যা কিছু করার সেটা তারা করবে। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। ধন্যবাদ।